আজকে আমাদের ফরদ মাদার সাহেবকে শুনলাম এনসিপি সম্বন্ধে একটু নেগেটিভ আকারে বলতে। আমরা ছোট, আমরা সত্য, আমরা ছোট্ট, আমরা সুন্দর, আমরা ভুল করব, আমরা ঠিক করব। আমি এখনো চাই না সুচিকিৎসার অভাবে কোনো আরেকটা অপমৃত্যু হোক। আমি ধর্মের নামে রক্তপাত চাই না। আমি বিশ্বাস করি ধর্মটা প্রত্যেকটা মানুষের অন্তরের ব্যাপার। আমার দেশ, যেই দেশে প্রবাসী আয়ে সপ্তম, রেমিটেন্সের দিকে সপ্তম এবং যেই দেশের ফিন্যান্সিংয়ের ষষ্ঠ পজিশন, সেই দেশের জনসংখ্যাকে একটা বোঝা আকারে ট্রিট করা হোক এবং বিভিন্ন অপারগতায় ট্রাম কাটাকারে। সমস্যা কি? আমাদের জনসংখ্যা বেশি। আমি চাই আমার জনসংখ্যা রাষ্ট্রীয় সম্পদ আকারে বিবেচিত হোক। আসলে আমাদের চাওয়ার শেষ নাই, আমাদের চাওয়ার শেষ নাই। বিশেষ করে আমি মনে করি আমি প্রচণ্ড লোভী মানুষ। তো আমি যেহেতু অনেক বেশি চাই, আমি চাইবই আমার বাংলাদেশকে স্বর্গরাজ্যে পরিণত করতে। তো ওই ডেসক্রিপশন যদি আমি দেই শেষ করতে পারবো না। আমি বরং প্রথমে বলি যে আমি কি চাই না, সেটাকে নির্দিষ্ট করি, তাইলে হয়তো আমি কি চাই এটা একটা শেপ পাবে। আমি কি চাই না? আমি ক্ষুধা নিয়ে কাতরাতে চাই না, আমি ক্ষুধা নিয়ে কাতরানো মানুষ দেখতে চাই না। আমি অজ্ঞতা এবং নিরক্ষরতা দেখতে চাই না। আমি চাই না মানুষ নামের যে অর্থ, সেই অর্থটা বুঝা রাখেই মানুষ মারা যাক। ওই পরিমাণ শিক্ষা যদি আমি নিশ্চিত না করতে পারি, ওই দার্শনিকতা যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে আমার আসলে কিছুই হবে না। আমি এখনো চাই না সুচিকিৎসার অভাবে কোনো আরেকটা অপমৃত্যু হোক। আমি চাই না আরও একটা সিঙ্গেল ধর্ষিত মুখ আমি চাই না। আমি চাই না দুর্নীতিতে আমার দেশ আবার চ্যাম্পিয়ন হোক। আমি এটাও চাই না যে আমার দেশ, যেই দেশে প্রবাসী আয়ে সপ্তম, রেমিটেন্সের দিকে সপ্তম এবং যেই দেশের ফিন্যান্সিংয়ের ষষ্ঠ পজিশন, সেই দেশের জনসংখ্যাকে একটা বোঝা আকারে ট্রিট করা হোক এবং বিভিন্ন অপারগতায় ট্রাম কাটাকারে। সমস্যা কি? আমাদের জনসংখ্যা বেশি। আমি চাই আমার জনসংখ্যা রাষ্ট্রীয় সম্পদ আকারে বিবেচিত হোক। আমি স্বর্ণলতিকার মতো বাঁচতে চাই না, আমার মূল নিয়ে বাঁচতে চাই। আমি পরগছা হয়ে বাঁচতে চাই না। আমি সেই জন্য কারো প্রভুত্ব আমার উপর মানি না এবং মানতে চাই না, সে যেই হোক না কেন। আমি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ছায়াযুদ্ধের চারণভূমি পরিণত হইতে চাই না। আমি ধর্মের নামে রক্তপাত চাই না। আমি বিশ্বাস করি ধর্মটা প্রত্যেকটা মানুষের অন্তরের ব্যাপার। আজকে একটা ক্রাইসিস মুহূর্তে সমস্ত ছাত্র রাস্তায় নেমে আসছে, জাতির হাল ধরেছে। আজকে আমাদের ফরদ মাদার সাহেবকে শুনলাম এনসিপি সম্বন্ধে একটু নেগেটিভ আকারে বলতে। আমরা ছোট, আমরা সত্য, আমরা ছোট্ট, আমরা সুন্দর, আমরা ভুল করব, আমরা ঠিক করব, বাট ওই অনুপ্রেরণাটা আমাদের দিতে হবে। আমরা আজকে যে ক্রাইসিস মুহূর্তে রাস্তায় নেমে আসছি, আমরা আর কখনোই রাস্তায় নামতে চাই না। আমরা ছাত্ররা, আমরা গবেষণা করতে চাই, আমরা শিখতে চাই। যেই পরিস্থিতির কারণে আজকে আমাদের রাস্তায় নামতে হইল, এইটা আমাদের রাজনৈতিক দলদের কমপ্লিট ব্যর্থতা। আমরা রাস্তায় নেমে আসছি, আমাদের কাছ থেকে রাস্তা নামানো মোটেই না। আমরা আমাদের কাজ করব। যেই ব্যর্থতার কারণে আজকে আমাদের নেমে আসতে হচ্ছে, আমি আমার জাতির কাছে, আমার ভবিষ্যতের কাছে আমি আর এই ফেসকে দেখাতে চাই না। তো যদি এতগুলো পরিস্থিতিকে সংক্ষিপ্ত করি, আমি মনে হয় এতটুকু ক্লিয়ার। আমি একটা স্বনির্ভর বাংলাদেশ চাই, আমি আইনের শাসন চাই, আমি ইনসাফ চাই, আমি প্রকৃত গণতন্ত্র চাই। আমি আমার দেশের প্রত্যেকটা মানুষের উন্নতি নিশ্চিত করতে চাই। একটা প্রোগ্রেসিভ একটা দেশ চাই, প্রোগ্রেসিভ একটা বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেকটা মানুষ তার মর্যাদা অর্থনীতির জায়গা থেকে এক হিসেবে আপ করবে। তো পরিশেষে আরও কিছু ব্যাপার বলি। যেমন আমাদের দেশে অনেক নিয়োগের ক্ষেত্রে দেখি বিভিন্ন প্রোটোকল মেনটেন হয়, প্রোটোকলের মাধ্যমে নিয়োগ হয়। আমি চাই না এই নিয়োগটা থাকুক। বিষয়ভিত্তিক জ্ঞানের আকারে সুযোগ্য লোক সুযোগ্য স্থানে জায়গা পাক এবং যেই প্রতিষ্ঠানের যিনি প্রতিনিধিত্ব করবেন তিনি যেন ওই ব্যাপারে সব থেকে সুদক্ষ লোকের একজন হয়। এবং আমাদের যারা প্রতিনিধি আছে, এই প্রতিনিধিরা যেন যখন বিদেশে আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন, এটা যেন শুধুমাত্র একটা বিদেশ সফর না হয়, একটা কার্যকর ব্যাপার হয়। আমি একই সাথে বিশ্বাস করি যে হচ্ছে গিয়ে সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে। আমরা সব থেকে বেশি দিতে চাই সময়ের মূল্যকে। আমাদের ট্রাফিক জ্যামে দেশের প্রোডাক্টিভ এলট অফ টাইম আমরা লস্ট করে ফেলি, এগুলো দূর করতে হবে। আমাদের সরকারি প্রতিষ্ঠানে লাল ফিতার দূরত্বের নামে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইল টানাটানি, অফিসিয়াল ডকুমেন্টের নামে যে হয়রানি, এগুলো বন্ধ চাই। আমরা প্রত্যেকটা মানুষের সময়কে বিবেচনা করতে চাই অর্থের সঙ্গে। মানি ইজ টাইম, নাথিং মোর দ্যান দ্যাট। একই সাথে আমরা মনে করি আমাদের দেশে যে সিস্টেমগুলো যেগুলো 25-এর উপযোগী না,
কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা গোত্রের ব্যর্থতার কারণে 25-এর যে টেকনোলজি চলে তার দ্বারা তার থেকে যদি অনেক আগের টেকনোলজি যদি হচ্ছে গিয়ে ব্যবহৃত হয়, সেগুলো আসলে পরিবর্তন করতে হবে। আমার কাছে মনে হয় আমার দেশের জন্য এই মুহূর্তে আমাদের যে সমস্যা, তার জন্য হয়তো কিছু সমাধান থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে গবেষণামূলক শিক্ষা। গবেষণামূলক শিক্ষার বাইরে গিয়ে আমরা কিছুই করতে পারবো না। আমি দেখতে চাই আমার দেশের ভার্সিটিগুলো শুধুমাত্র গ্রাজুয়েট তৈরির কারখানা না, বরং যাদের হাতে ভবিষ্যৎ নির্মাণ হবে এবং ভবিষ্যৎ সমৃদ্ধ হবে তেমন একটা জায়গা হোক। ভার্সিটিগুলো অবদান রাখুক, গবেষণামূলক শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আসুক। আমি একই সাথে বলতে চাই, আমাদের ইকোনমিক পলিসিতে তরুণ উদ্যোক্তাদেরকে অন্তর্ভুক্তি করতে হবে। আমাদের তরুণ উদ্যোক্তারা যদি না আসে, আমরা যদি দেখতে পারি চীনের দিকে তাকাই কিংবা ভারতের দিকে তাকাই, তারা আজকে তরুণ উদ্যোক্তাদের প্রতি অনেক বেশি পজিটিভ বলে তারা আজকে তাদের ভাগ্য উন্নয়ন করতে পেরেছে। আমাদের নিয়ম নীতি একসাথের মাধ্যমে আমরা তরুণ উদ্যোক্তাকে ত্রুটিকে বধ করে রেখেছি। সেটা না হলে আমি আমার দেশের ভাগ্য পরিবর্তন করতে পারবো না। সবার শেষে আমি বলতে চাই, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। পানিপথের যুদ্ধে মোগলরা জিতেছিল, কিভাবে জিতেছিল? তাদের হাতে হ্যান্ড ক্যানন ছিল, মারাঠাদের কাছে ছিল না। হ্যান্ড ক্যানন নতুন প্রযুক্তির মাধ্যমে তারা উপমহাদেশে তাদের অবস্থান করতে পেরেছে। মানে টেকনোলজি একটা পাওয়ার, টেকনোলজি একটা জাতির সিভিলের সভ্যতার রেগুলেটর। আমরা মনে হয় টেকনোলজির ব্যাপারে অনেক বেশি উদাসীন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যেন আমরা টেকনোলজিগতভাবেও সমৃদ্ধ হতে পারি। আপাতত মনে হয় এই ব্যাপারগুলো আমি আমার জায়গা থেকে চাচ্ছি, এবং আমি মনে করি একটা স্বনির্ভর বাংলাদেশ এবং সাম্য এবং বৈষম্যহীন বাংলাদেশই হচ্ছে আমাদের প্রত্যাশার বাংলাদেশ। সকলকে ধন্যবাদ।